ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এবং এই অধ্যায়ের আজকেই প্রথম লেকচার 1। আজকের আলোচ্য বিষয় যেগুলো থাকবে, ডেটা এবং ইনফরমেশন কি, হোয়াট ইজ ডেটা অ্যান্ড ইনফরমেশন, ডেটা প্রক্রিয়াকরণ, ডেটা প্রসেসিং, ডেটাবেজ কি, এর উপাদান ও বিভিন্ন মডেলের ডেটাবেজ সম্পর্কে আমরা কিছু ধারণা নিব আজকে। ডেটাবেজ এলিমেন্টস অ্যান্ড ডিফারেন্ট ডেটাবেজ মডেলস, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস যাকে আমরা বলে থাকি সেটা কি, এর কিছু বৈশিষ্ট্য এবং ব্যবহার আমরা আজকে দেখব। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইউজেস। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সংক্রান্ত 4টি গুরুত্বপূর্ণ কাজ সেই সম্পর্কে আমরা আজকে জানব। 4 key functions of DBMS। তো আলোচনা শুরু করছি। প্রথমেই আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে ডেটা এবং ইনফরমেশন কি। আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করব। আমরা স্ক্রিনে এখন কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একটা ইট। আমরা জানি যে ইটের সাহায্যে দেয়াল অথবা আমরা বাড়িঘর তৈরি করি, কিন্তু এখানে কয়টা ইট রয়েছে? এখানে একটি ইট রয়েছে, তাই না? তো আমরা কি এই একটি ইটের সাহায্যে একটি দেয়াল অথবা একটি বাড়ি তৈরি করতে পারবো? অবশ্যই পারবো না। কিন্তু ইটের প্রয়োজনীয়তা আছে, ইট ছাড়া আমরা বাড়ি তৈরি করতে পারবো না, কিন্তু সেটা অবশ্যই একটা ইট দিয়ে সম্ভব নয়। একটা ইটের সাহায্যে আমরা স্ক্রিনে যেই ধরনের দেয়াল দেখতে পাচ্ছি সেই ধরনের একটি দেয়াল আমরা তৈরি করতে পারবো না। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখলাম, একটি বিষয় হচ্ছে ইট এবং সেখানে একটি ইট, আর দ্বিতীয় বিষয় হচ্ছে একটি দেয়াল। তাহলে এখানে একটি ইট হচ্ছে ডেটা বা উপাত্ত। আমরা একটি ইটকে ডেটা বা উপাত্ত বলতে পারি, যা একটি একক বিষয়। পক্ষান্তরে এই দেয়ালে অসংখ্য ইটের গাঁথুনি দিয়ে দেয়ালটা তৈরি হয়েছে। তাহলে ইটের সাহায্যে তৈরি যে দেয়াল তাকে আমরা ইনফরমেশন বা তথ্য বলতে পারি। এখানে একাধিক ডেটার সুবিন্যস্ত গঠন যেখানে থাকবে তাকেই আমরা তথ্য বা ইনফরমেশন বলবো। তাহলে একটি ইট সেটি হচ্ছে ডেটা বা উপাত্ত, যার সাহায্যেই মূলত তথ্য বা ইনফরমেশন তৈরি হবে, কিন্তু এককভাবে একটি ডেটা বা একটি উপাত্তকে আমরা কোনো ফলাফল হিসেবে দেখতে পারি না এবং এর থেকে আমরা কোনো একটা বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে পারি না। পক্ষান্তরে অনেকগুলো ইটের সমন্বয়ে যেমন একটি দেয়াল তৈরি হয়েছে, যেটা একটা কার্যকরী বিষয়, একটি বাড়ি তৈরি করা সম্ভব, যেটা একটা প্রয়োজনীয় কাজে লাগবে, যেটাকে আমরা একটা পরিপূর্ণ ফলাফল হিসেবে চিন্তা করতে পারি, ঠিক তদ্রূপ অনেকগুলো সুবিন্যস্ত ডেটার সমন্বয়ে একটা ইনফরমেশন বা তথ্য তৈরি হবে। এখানে আমরা দেখছি যে কতগুলো ইট পরস্পর একটি নির্দিষ্ট নিয়মে গাঁথুনির মাধ্যমে যেরকম দেয়াল তৈরি হয়েছে, ঠিক তদ্রূপ অনেকগুলো ডেটার সমন্বয়ে একটি ইনফরমেশন তৈরি হবে। আমরা যদি কোনো একজন স্টুডেন্টের কথা চিন্তা করি, যেমন ধরো তোমরা আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি তোমার কথা চিন্তা করো, তাহলে তোমাকে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর একটি ক্লাসে
আমি তোমাকে চিন্তা করলে অনেকগুলো আলাদা আলাদা একক বিষয় তোমার সম্পর্কে আমি দেখতে পাই। যেমন তোমার নাম, তোমার রোল, তোমার ক্লাস, তোমার সেকশন, তোমার গ্রুপ, তোমার অ্যাড্রেস। একজন স্টুডেন্টের এই এতগুলো একক বিষয় থাকতে পারে, আরো একক বিষয় থাকতে পারে, কিন্তু আমরা উদাহরণ হিসেবে এখানে 6টি বিষয়কে দেখিয়েছি। তাহলে এই যে 6টি বিষয়, এই 6টি বিষয়ের প্রতিটার যে অ্যান্সার আমরা পাবো, সেই প্রতিটা অ্যান্সারকে আমরা যদি আলাদা আলাদা ভাবে এককভাবে দেখি, তাহলে সেই একক অবস্থাগুলোকে বলা হবে ডেটা। যেমন আমরা এখন এই টেবিলে অনেক স্টুডেন্টের অনেকগুলো ডেটা দেখতে পাচ্ছি। যেমন একজন স্টুডেন্ট নেম ছোয়া, তার রোল 5, সে ক্লাস 12 এর স্টুডেন্ট, এ সেকশনে পড়ে, তার গ্রুপ সায়েন্স, এবং অ্যাড্রেস হিসেবে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাড্রেস ইউজ করেছি, কারো ব্যক্তিগত অ্যাড্রেস ইউজ এখানে করিনি আমরা। তাহলে একজন স্টুডেন্টের অর্থাৎ ছোঁয়ার জন্য এখানে 6টি ডেটা রয়েছে। এই 6টি ডেটাকে যদি আমরা আলাদা আলাদা ভাবে চিন্তা করি, তাহলে আলাদা আলাদা ভাবে অর্থাৎ এককভাবে এ থেকে আমরা কোনো একটা কিছু বুঝতে পারবো না। কিন্তু আমরা যদি এই সকল ডেটাগুলোকে, যে ডেটাগুলো ছোঁয়ার সংশ্লিষ্ট ডেটা, সেই ডেটাগুলোকে যদি আমরা একত্র করি, তাহলে এখান থেকে আমরা একটা ধারণা নিতে পারবো, একটা পরিপূর্ণ আইডিয়া করতে পারবো, এবং সেই অবস্থাটাকে আমরা বলবো একটা ইনফরমেশন বা তথ্য। তাহলে এখানে ছোয়া, তামান্না, মৃন্ময়ী, নাহিয়ান, শিহাব, 5জন স্টুডেন্টের 6টি করে ডেটা দেয়া আছে। তাহলে এখানে মোট ডেটার সংখ্যা গিয়ে দাঁড়ালো 30। টোটাল অ্যামাউন্ট অফ ডেটা আর 30 হেয়ার। এবং আমরা যদি প্রতিজনের এই সকল ডেটা নিয়ে একটি ইনফরমেশন বা তথ্য কল্পনা করি, তাহলে এখানে মোট তথ্য বা ইনফরমেশন দাঁড়াবে 5টি। আশা করি তোমরা ডেটা এবং ইনফরমেশন এই সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়েছ। তাহলে ছোঁয়া একটি ডেটা, ছোঁয়ার যে রোল 5 সেটিও একটি ডেটা, ছোঁয়ার যে ক্লাস 12 সেটিও একটি ডেটা, সে এ সেকশনের স্টুডেন্ট, তাও একটি ডেটা, সায়েন্স গ্রুপের, তাও একটি ডেটা, এবং তার অ্যাড্রেস। ইন্ডিভিজুয়ালি এককভাবে এই সবগুলো ডেটা, আর সবগুলো একত্রে হচ্ছে ইনফরমেশন বা তথ্য। তাহলে আমরা যদি ডেটাকে সংজ্ঞায়িত করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে ডেটা, এটি মূলত একটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, ডেটাম, যার বহুবচন। তো ডেটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান, অ্যান আইটেম অফ ইনফরমেশন। সুতরাং বলা যায় যে প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত ইনপুট সমূহকে উপাত্ত বা ডেটা বলে। Data is distinct pieces of information. Data is used as input to be processed to get a specific result. Data is in raw or unorganized form, such as alphabets, numbers, or symbols. এবার আমরা ইনফরমেশন বা তথ্যকে যদি সংজ্ঞায়িত করি, তাহলে আমরা বলতে পারি যে সরবরাহকৃত ডেটা থেকে প্রক্রিয়াকরণের পর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল ও সুসংগবদ্ধ যে ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বলা হয়।
Information is the orderly and useful arrangement of facts or data so that they are accurate, timely, complete, and concise. এখন আমরা ডেটাকে কিছু প্রকারভেদে ভাগ করব। ক্লাসিফিকেশন অফ ডেটা, আমরা কত ধরনের ডেটা ব্যবহার করতে পারি বা করে থাকি, বিশেষ করে ডেটা প্রক্রিয়াকরণ বা ডেটা প্রসেসিং এর কাজে তিন ধরনের ডেটাকে আমরা চিন্তা করতে পারি মূলত। প্রথমত নিউমেরিক বা সংখ্যা জাতীয় ডেটা, নন নিউমেরিক যেগুলো সংখ্যা নয়, এবং বুলিয়ান ডেটা। নিউমেরিক ডেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেহেতু নিউমেরিক ডেটা মানে সংখ্যা জাতীয়, তো আমরা জানি সংখ্যার মধ্যে কিছু ডেটা থাকতে পারে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার ভ্যালু, আর কিছু সংখ্যা থাকতে পারে ভগ্নাংশ সংখ্যা বা ফ্লোটিং পয়েন্ট। নন নিউমেরিক ডেটার মধ্যে অক্ষর বা ক্যারেক্টার, শব্দ, বাক্য বা স্ট্রিং, অবজেক্ট। অবজেক্ট বলতে আমরা কোনো একটা সাউন্ড, অর্থাৎ কোনো একটা অডিও ফাইল, কোনো একটা ভিডিও ফাইল, কোনো একটা গ্রাফিক্স, কোনো একটা ইমেজ, এই সব কিছুকে আমরা অবজেক্ট বলি। তাহলে এই কথাটা তোমরা একটু মনে রাখবা, যে কোনো অডিও ফাইল, ভিডিও ফাইল, ইমেজ, গ্রাফিক্স, এই সব কিছু হচ্ছে অবজেক্ট। এছাড়া অক্ষর হতে পারে নন নিউমেরিক ডেটা, শব্দ বা বাক্য হতে পারে যাকে আমরা স্ট্রিং বলে থাকি, আর কিছু লজিক্যাল ডেটা থাকতে পারে। যে লজিক্যাল ডেটাগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সত্য বা ট্রু, আর একটা হচ্ছে মিথ্যা বা ফলস। তাহলে এই কয়েক ধরনের ডেটা হতে পারে, এবং এই ডেটাগুলো ডেটা প্রসেসিং বা ডেটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ইনপুট হিসেবে ব্যবহৃত হবে। তাহলে আমরা এই কথাটাকে মনে রাখব যে যে কোনো ডেটা প্রসেসিং এর কাজে ইনপুট হিসেবে ব্যবহৃত হয়, আর ফলাফল হিসেবে আমরা যে বিষয়টা পাই সেটা হচ্ছে ইনফরমেশন। তাহলে আমরা একটু ডেটা প্রসেসিং বা ডেটা প্রক্রিয়াকরণ নিয়ে একটু কথা বলি। তাহলে তথ্য তৈরি হয় ডেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে। তাহলে আমরা ইনপুট হিসেবে ডেটা দিব, যে ডেটাগুলো নিয়ে একটু আগেই আলোচনা করেছি, সেই ডেটা সমূহের মধ্য থেকে যে কোনো ডেটা হতে পারে। সেটা সংখ্যা হতে পারে, সেটা পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা হতে পারে, অথবা নন নিউমেরিক কোনো একটা ডেটা, সেটা একটা ক্যারেক্টার অথবা একটা স্ট্রিং অথবা একটা অবজেক্ট হতে পারে, অথবা সেটা বুলিয়ান ডেটাও হতে পারে। দেন আমরা সেই ডেটাটাকে প্রসেস করব। প্রসেস করার পরে ফলাফল হিসেবে আমরা যে জিনিসটা পাবো আউটপুট হিসেবে, সেটাই হবে একটা ইনফরমেশন। তো ডেটা প্রসেস করার পরে যে ইনফরমেশন বা তথ্য পাওয়া যায় সেটাকে আমরা অবশ্যই সংরক্ষণ করে রাখি, কারণ সংরক্ষণ করে না রাখলে পরবর্তীতে সেই বিষয়টাকে আমরা পাবো না। যেমন তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। যেমন তোমরা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়েছ, তোমাদের এই পরীক্ষার প্রতিটা সাবজেক্টের প্রতিটা নাম্বার এক একটি ডেটা। এই ডেটাগুলো প্রসেস করার পরে যে রেজাল্ট হবে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার তোমার ফার্স্ট ইয়ার ফাইনাল রেজাল্ট। তাহলে এই রেজাল্টটা হচ্ছে আউটপুট, এবং এই রেজাল্টটাকে আমরা জানি, যেহেতু আমরা কম্পিউটারের মাধ্যমে এই ডেটা প্রক্রিয়াকরণ বা ডেটা প্রসেসিং এর কাজটা করি, তাহলে সেই ডেটাটাকে কম্পিউটারে সংরক্ষণ করে বা স্টোর করে রাখা হবে।
তাহলে এই সাইকেলটাকে আমরা বলবো ডেটা প্রক্রিয়াকরণ বা ডেটা প্রসেসিং। এখন এই ডেটা প্রসেসিংকে আমরা দুভাগে ভাগ করতে পারি। আমরা সেই বহু প্রাচীন সময় থেকে ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে আসছি, কিন্তু কম্পিউটার বা সফটওয়্যার আসার আগ পর্যন্ত এই ডেটা প্রক্রিয়াকরণ বা ডেটা প্রসেসিং এর কাজটাকে বলা হতো ম্যানুয়াল ডেটা প্রসেসিং, যেখানে হাতে কলমে বা কাগজে কলমে ডেটা প্রক্রিয়াকরণের কাজ করা হতো। এই পদ্ধতি বর্তমানে খুব একটা ব্যবহৃত হয় না, তারপরেও আমরা বিভিন্ন অফিস আদালতে, বিশেষ করে সরকারি বিভিন্ন অফিস আদালতে কোথাও কোথাও এই ধরনের হাতে কলমে কাগজে কলমে ডেটা প্রক্রিয়াকরণ করে ফাইল বন্দি করে ডেটা সংরক্ষণ করতে দেখি। তো এই ধরনের ডেটা প্রসেসিংকে আমরা বলি ম্যানুয়াল ডেটা প্রসেসিং। আর বর্তমান সময়ে আমরা যে কাজটা করি ডেটা প্রসেসিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে কম্পিউটার দিয়ে বা স্মার্টফোনের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করে ডেটা প্রসেসিং করা। এবং এই কম্পিউটার বা স্মার্টফোন দিয়ে সফটওয়্যারের সাহায্যে এই ডেটা প্রসেসিং এর পদ্ধতিকে আমরা বলি ইলেকট্রনিক ডেটা প্রসেসিং বা ইডিপি। এবং বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইলেকট্রনিক ডেটা প্রসেসিং। হয়তোবা কিছুদিন পরে আমরা ম্যানুয়াল ডেটা প্রসেসিং এর কোনো নামগন্ধও খুঁজে পাবো না। যেমন আমরা বর্তমানে লেখালেখি কাজের জন্য যেমন কোথাও কোনো টাইপরাইটার মেশিন খুঁজে পাই না, সকল জায়গাতে আমরা কম্পিউটারের সাহায্যেই লেখালেখি করতে দেখি, ঠিক তদ্রূপ ডেটা প্রক্রিয়াকরণের কাজে আমরা হয়তোবা কিছুদিনের মধ্যেই হাতে কলমে বা কাগজে কলমে কোথাও কোনো কাজ হতে দেখব না। যেমন আমরা জানি এখন অনেক ধরনের অফিস রয়েছে, যে অফিসগুলোকে পেপারলেস অফিস বলে, অর্থাৎ যে অফিসে কোনো পেপার ইউজ হয় না, সব ধরনের কাজ ডেটা আদান প্রদান, ডেটা কমিউনিকেশন অথবা ডেটা প্রক্রিয়াকরণ বা প্রসেসিং সবকিছুই ইলেকট্রনিক ওয়েতে হয় বা ডিজিটাল ওয়েতে হয়। তাহলে সেই কাজটা কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে করা হয়, এবং সেই ডেটা প্রক্রিয়াকরণ যদি সেটা হয়ে থাকে, তাহলে আমরা সেই ধরনের ডেটা প্রক্রিয়াকরণ বা প্রসেসিংকে বলবো ইলেকট্রনিক ডেটা প্রসেসিং। তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, বলো তো এই ছবিটা কিসের? কে বলতে পারবে? তোমাদের বাসায় যদি পুরনো কোনো ডায়েরি থেকে থাকে, যেই ডায়েরিতে আমরা আগে বিভিন্ন ব্যক্তিবর্গের নাম, ঠিকানা, ফোন নাম্বার, এই ধরনের অসংখ্য ডেটাকে লিখে রাখতাম, এবং এই ধরনের যে ডায়েরি, যেখানে অনেক ডেটা রাখা হতো, সংরক্ষণ করে পরবর্তী সময়ে ব্যবহার করা হতো, এই ডায়েরিকে আমরা বলতাম টেলিফোন ইন্ডেক্স। যে টেলিফোন ইন্ডেক্সের ব্যবহার আমরা এখন দেখি না বললেই চলে। তোমরা স্ক্রিনে যে ডায়েরিটা দেখতে পাচ্ছ, এই ডায়েরিটা দেখো ডান দিকে, এখানে অ্যালফাবেটিক অর্ডারে পৃষ্ঠাগুলোকে সাজানো আছে। অর্থাৎ কোনো ব্যক্তির নাম যদি এ দিয়ে হয়, তাহলে এ অক্ষরের জন্য যে কতগুলো পৃষ্ঠা রয়েছে সেই পৃষ্ঠাগুলো ব্যবহার হবে। এভাবে অন্যান্য লেটারের ক্ষেত্রে একই। ফলে কি হবে, যেন যে কোনো একজন ব্যক্তির ঠিকানা বা নাম্বার বা তার বিস্তারিত ডেটা সহজে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। তাহলে এই যে ডায়েরিতে আমরা আগে টেলিফোন ইন্ডেক্স হিসেবে বিভিন্ন ব্যক্তির নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং অন্যান্য বিভিন্ন ডেটা সংরক্ষণ করতাম, এই পদ্ধতিটা হচ্ছে ম্যানুয়াল ডেটা প্রসেসিং। তাহলে এই ম্যানুয়াল ডেটা প্রসেসিং এ আমরা এখানে কিন্তু এক ধরনের ডেটা প্রক্রিয়াকরণেরই কাজ করতাম, এবং এই ডায়েরিটা একটা ডেটা রাখার স্থান ছিল।
এই কাজটাকেই আমরা বর্তমানে আমাদের প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন বা মোবাইল ফোন রয়েছে, এবং এই মোবাইল ফোনে এই কন্ট্যাক্টের কাজটার জন্য আমরা একটা ছোট্ট অ্যাপস ব্যবহার করি, যেই অ্যাপসটা প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনে বাই ডিফল্ট দিয়ে থাকে গুগল কোম্পানি তাদের তৈরিকৃত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে, যেটা স্মার্টফোনে আমরা ব্যবহার করে থাকি। সেই স্মার্টফোনে তারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মধ্যেই কন্ট্যাক্ট নামে একটা অ্যাপস দিয়ে দেয়, যেই অ্যাপসের মধ্যে আমরা আমাদের বিভিন্ন যারা যারা পরিচিত তাদের বিভিন্ন ডেটা আমরা এই অ্যাপসের মধ্যে সংরক্ষণ করে রাখি। কোনো ব্যক্তির নাম, তার মোবাইল নাম্বার, তার একটা ছবি, অথবা তার ব্লাড গ্রুপ, এমন অসংখ্য ডেটা আমরা এই ধরনের কন্ট্যাক্ট অ্যাপসের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারি। এবং একটু আগে যে ডায়েরিতে আমি তোমাদেরকে দেখালাম যে অ্যালফাবেটিক অর্ডারে সবগুলো ডেটাকে রাখার ব্যবস্থা, আমরা দেখতে পাই যে আমাদের এই কন্ট্যাক্ট অ্যাপসেও আমরা কিন্তু ডেটাগুলোকে এই ধরনের একটা, হ্যাঁ, সাজানোর মাধ্যমে রাখতে পারি। তাহলে এই যে ডেটা প্রক্রিয়াকরণটা অথবা ডেটা রাখার যে ব্যবস্থাপনাটা, ডেটা সংরক্ষণ করার যে ব্যবস্থাপনাটা, এটা হচ্ছে ইলেকট্রনিক ডেটা প্রসেসিং। তাহলে আমরা যে বিষয়টা এইমাত্র দেখলাম সেটা হচ্ছে ম্যানুয়াল ডেটা প্রসেসিং এ একটা টেলিফোন ইন্ডেক্সে ডেটা রাখার একটা ব্যবস্থাপনা ছিল, যেখানে ডায়েরির মধ্যে লিখে লিখে ডেটাগুলোকে ইনপুট দেওয়া হতো, এবং ডায়েরিটাকে সংরক্ষণ করে রাখার মাধ্যমে এই ডায়েরিতে সকল ডেটাগুলোকে রেখে দেওয়া হতো। পরবর্তীতে যে কোনো সময় যে কোনো ডেটার প্রয়োজন হলে অ্যালফাবেটিক অর্ডারে সার্চ করে খুঁজে ডেটাকে বের করা হতো। তো আমরা এখন সেই ডেটাবেজ নিয়ে আলোচনা করব। তাহলে ডেটাবেজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, আমরা যদি কথাটাকে ভেঙে ভেঙে আলোচনা করি, ডেটা হচ্ছে উপাত্ত আর বেজ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। তাহলে শাব্দিক অর্থে ডেটাবেজ হচ্ছে কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক ডেটা বা উপাত্তের বা তথ্যের ঘাঁটি বা সমাবেশ। A database is an organized collection of data, generally stored and accessed electronically from a computer system. তাহলে ডেটা যেখানে রাখা হয় সেই জায়গাটাকেই আমরা ডেটাবেস বলতে পারি। ম্যানুয়াল ডেটা প্রসেসিং এ আমরা দেখেছি ডায়েরিতে ডেটা রাখা হতো, তাহলে সেই ডায়েরিটাকে আমরা একটা ডেটাবেস বলতে পারতাম ম্যানুয়াল ডেটা প্রসেসিং এ। আর আমরা কন্ট্রাক্ট যে অ্যাপসটা ব্যবহার করে আমাদের মোবাইল ফোনে বিভিন্ন ডেটা সংরক্ষণ করে রাখি, এই ডেটাবেসটাকে আমরা বলতে পারি ইলেকট্রনিক প্রসেসিং, ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এরই একটি ডেটাবেস। এখন আমরা দেখব ডেটাবেজের উপাদান সমূহ। অর্থাৎ আমরা জানি যে ডেটা রাখার স্থান ডেটাবেজ, তো এখানে কি কি বিষয় থাকবে। আমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, এই টেবিলের মধ্যে অনেকগুলো ডেটাকে রাখা হয়েছে। তাহলে আমরা ডেটাবেজের একটি উপাদান পেলাম টেবিল, যাকে আরেকভাবে আমরা বলতে পারি ফাইল, এবং আরেকভাবে আমরা এটাকে বলতে পারি এন্টিটি সেট। তাহলে এই পুরো টেবিলটা হচ্ছে একটি ফাইল বা এন্টিটি সেট, যেখানে অসংখ্য ডেটা রাখা হয়েছে। তাহলে এই টেবিলটা একটি ডেটাবেজের উপাদান। এখানে কিছু ফিল্ড বা অ্যাট্রিবিউট রয়েছে। ফিল্ড বা অ্যাট্রিবিউট কোনগুলো? আমরা এখানে নেম, রোল, ক্লাস, সেকশন, গ্রুপ এবং অ্যাড্রেস, যেটা নিয়ে প্রথমেই কিছু কথা বলেছিলাম,
তো আমরা ডেটাগুলোকে রাখার জন্য এই যে বিশেষ পদ্ধতি ব্যবহার করেছি, অর্থাৎ টেবিলের মধ্যে কিছু হেডিং ব্যবহার করে সেই হেডিং এর আওতাধীনে, সেই হেডিং এর আওতায় আমরা কিছু ডেটাকে রেখেছি। তো এই হেডিং গুলোকে আমরা টেবিলের ফিল্ড বা অ্যাট্রিবিউট বলি। একটু আগে আমরা ছোঁয়ার একটা উদাহরণ দিয়েছিলাম ইনফরমেশন বা তথ্যের ক্ষেত্রে, যে ছোঁয়া তার নাম, রোল তার 5-12 ক্লাসে পড়ে, এ সেকশনের স্টুডেন্ট, সায়েন্স গ্রুপের স্টুডেন্ট সে, এবং তার অ্যাড্রেস 85 কাকরাইল। তো এই যে যতগুলো ডেটা, 6টি ডেটা, এই 6টি ডেটা কিন্তু ছোঁয়ার সাথে সম্পর্কযুক্ত। তাহলে এই 6টি ডেটাকে আমরা একত্রে বলবো একটি রেকর্ড বা এন্টিটি বা তথ্য। এবং এই প্রত্যেকটা ডেটাকে ইন্ডিভিজুয়ালি আমরা বলবো অ্যাট্রিবিউটের ভ্যালু বা মান। তাহলে এটা হচ্ছে টেবিল, যদিও টেবিল আমি কোনো কিছু আর দেখাচ্ছি না, শুধু টেবিলটা, এইটাকেই আমরা ফাইল বলবো অথবা এন্টিটি সেট বলবো। ফিল্ড বা অ্যাট্রিবিউট গুলো হচ্ছে যেগুলো নেম, রোল, ক্লাস, সেকশন, গ্রুপ এবং অ্যাড্রেস। রেকর্ড বা এন্টিটি হচ্ছে এই সবটা মিলে একটা এন্টিটি বা রেকর্ড। আমাদের যে টেবিলটা আমরা দেখিয়েছি এখানে 3টি রেকর্ড ছিল, এই 3টি রেকর্ড, এই রেকর্ড গুলোকে আমরা এন্টিটি বা ইনফরমেশনও বলতে পারি। এবং প্রত্যেকটা ডেটা, যাকে আমরা অ্যাট্রিবিউটের ভ্যালু বা মান বলবো, এই সবগুলো ইন্ডিভিজুয়ালি এককভাবে এক একটি ডেটা বা ভ্যালু বা মান। এবার আমরা একটু ডেটার সংগঠন দেখব, ডেটা হায়ারার্কি। ডেটা হায়ারার্কি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, আমরা যদি কম্পিউটারে অথবা স্মার্টফোনে একটা ডেটাকে কল্পনা করি, তাহলে স্ক্রিনে হয়তোবা আমরা ডেটা দেখতে পাই, অথবা টেবিল দেখতে পাই, অথবা ডেটাবেস দেখতে পাই। কিন্তু এই ডেটাগুলো সংরক্ষণ করা হয় কম্পিউটারে একেবারে বিট আকারে, আমরা সেটা জানি। তাহলে আমরা যদি একেবারে সর্বনিম্ন পর্যায় থেকে, অর্থাৎ বিট লেভেল থেকে সর্বোচ্চ পর্যায়, অর্থাৎ একেবারে ডেটাবেস পর্যন্ত কল্পনা করি, তাহলে যতগুলো বিষয় আমাদের সামনে পাওয়া যাবে, যতগুলো প্রপার্টিসকে আমরা দেখতে পাবো, এই টোটাল বিষয়টাকে, ধারাবাহিকতাটাকে আমরা ডেটা সংগঠন বা ডেটা হায়ারার্কি বলবো। যেমন, তাহলে আমরা এটাকে যদি সংজ্ঞায়িত করি যে বিট থেকে ডেটাবেস পর্যন্ত পর্যায়ক্রমিক যে ধারা, তাকে ডেটা সংগঠন বলে। Data stored in computer systems form a hierarchy extending from of a single bit to a database. Data hierarchy refers to the systematic organization of data, often in a hierarchical form. Data organization involves bit or byte, characters, values, fields, records, files, and databases. তো আমরা একটা এক্সাম্পল দেখব। যেমন আমরা একটা ডেটাবেস কল্পনা করতে পারি, একটা কলেজের ডেটাবেস। আমরা কলেজের ডেটাবেসে দুটো ফাইল বা টেবিল চিন্তা করলাম, একটা স্টুডেন্টদের ফাইল আর একটা টিচারদের ফাইল। দুটো ফাইল মানে দুটো টেবিল।
স্টুডেন্ট ফাইলে স্টুডেন্টদের ডেটা রয়েছে, শিক্ষকদের ফাইলে শিক্ষকদের ডেটা রয়েছে। তাহলে স্টুডেন্ট ফাইলে আমরা যদি অসংখ্য স্টুডেন্টের রেকর্ড রয়েছে, আমি এক্সাম্পল হিসেবে এখানে দুজন স্টুডেন্টের রেকর্ডকে দেখাচ্ছি, রাহি এবং সাফিন। তাহলে রাহির রেকর্ড এবং সাফিনের রেকর্ডকে আমরা চিন্তা করতে পারি। তাহলে আমরা একটু খেয়াল করব, আমরা কিন্তু ধারাবাহিকতাটাকে একটু মেইনলি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। ফার্স্টে ছিল ডেটাবেজ, তারপরে আসলো ফাইল বা টেবিল, তারপরে আসলো রেকর্ড। এখন আমি যদি রাহির কথা চিন্তা করি, তাহলে রাহির যতগুলো রেকর্ডে যতগুলো ফিল্ড থাকবে, সবগুলো ফিল্ডের অধীনে ইন্ডিভিজুয়াল ডেটা থাকবে, যেমন রাহির নাম, রাহির রোল ইত্যাদি। তাহলে রেকর্ডের অধীনে আমরা ফিল্ড বা ডেটা দেখতে পাচ্ছি। এবং আমি যদি এখন রাহির নামকে আলাদা আলাদা ক্যারেক্টারে আলাদা আলাদা ভাগ করি, তাহলে আমি RAHI এখানে 4টি ক্যারেক্টার দেখতে পাচ্ছি। এবার আমি যদি একেবারে কম্পিউটারের সর্বনিম্ন পর্যায়কে চিন্তা করি, অর্থাৎ বিট লেভেল অথবা বাইট লেভেলকে চিন্তা করি, তাহলে এ ক্যারেক্টারের জন্য 8টা বিট নিয়ে আমরা জানি যে এ ক্যারেক্টারের জন্য যে বিটগুলো আস্কিতে আমরা ব্যবহার করেছি, আমরা 3rd চ্যাপ্টারে এটা নিয়ে অনেক আলোচনা করেছিলাম। তো এ ক্যারেক্টারের যে 8 বিটের আস্কি কোড, সেটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি ডেটাকে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় অথবা সর্বনিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়কে চিন্তা করি, তাহলে যে ধারাবাহিক ক্রম বিকাশ বা ক্রমধারা, সেটাকে আমরা বলবো ডেটা সংগঠন বা ডেটা হায়ারার্কি। আমাদের অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে, তোমরা এটাকে খুব ভালো করে পড়বা। এবার আমরা একটু ডেটাবেজ মডেল নিয়ে আলোচনা করব। ডেটাবেজ মডেল মানে হচ্ছে আমরা ডেটাকে কিভাবে বিন্যস্ত করে উপস্থাপন করব সেই বিষয়টা। তো আমরা যদি ডেটাবেজ মডেলকে সংজ্ঞায়িত করি, তাহলে বিষয়টা এরকম হবে যে ডেটা সংরক্ষণ ও ব্যবহারের জন্য ডেটাবেজের বিভিন্ন ধরনকে ডেটাবেজ মডেল বলে। ডেটাবেজ মডেল কতগুলো ধারণার সমষ্টি, যা ডেটাবেজের গঠনকে বর্ণনা এবং এর উপাত্তের সাথে সংযোগকে উপস্থাপন করে। A database model is a type of data model that determines the logical structure of a database and fundamentally determines in which manner data can be stored, organized, and manipulated. তাহলে মডেল 4টি। প্রথমটি হচ্ছে লিস্ট স্ট্রাকচার মডেল, দ্বিতীয় হায়ারার্কিক্যাল মডেল, তৃতীয় নেটওয়ার্ক মডেল, চতুর্থ রিলেশনাল মডেল। লিস্ট স্ট্রাকচার মডেলে একটি টেবিল থাকে এবং টেবিলের মধ্যে ফিল্ডের অধীনে ডেটাগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, এবং এটি খুবই সহজ এবং সরল একটি পদ্ধতি। আমি একটু আগে যে ম্যানুয়াল ডেটা প্রসেসিং এর কথা বলেছিলাম, সেই ম্যানুয়াল ডেটা প্রসেসিং এ সাধারণত এই লিস্ট স্ট্রাকচার মডেল অনুসরণ করে ডেটাবেস তৈরি করা হতো। আমরা যদি শিক্ষার্থীদের একটি ফলাফলের ডেটাবেস ফাইল চিন্তা করি, তাহলে এইটাকে আমরা একটা লিস্ট স্ট্রাকচার মডেলের ডেটাবেস বলতে পারি। এরপর আমরা হায়ারার্কিক্যাল মডেল নিয়ে কথা বলবো একটু। এখানে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো রেকর্ড নিয়ে এই মডেলটি তৈরি হয়, এবং এখানে একটি স্তর বিন্যাস থাকে, অর্থাৎ শাখা প্রশাখা থাকে ডেটার সংরক্ষণের ক্ষেত্রে। আমরা উদাহরণস্বরূপ যদি কোনো স্টুডেন্টের তথ্যের ধারাবাহিকতাকে বা বিন্যাসকে চিন্তা করি,
তাহলে আমরা যেরকম নামকে আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে ফার্স্ট নেম, লাস্ট নেম এই ধরনের শ্রেণী বিভাজন করে ইনপুট দিয়ে থাকি। তোমরা অনেকে ইন্টারনেটের বিভিন্ন সফটওয়্যার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দেখবা যে আমরা সফটওয়্যার রেজিস্ট্রেশন করতে গেলে বিভিন্ন ডেটা চাই, তো তোমরা দেখবা যে নেমের ক্ষেত্রে অনেক সময় ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো থাকে। অ্যাড্রেসের ক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এটা তো থাকেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাড্রেসকে আমরা আবার দুটো ভাগে ভাগ করেছি, নেমকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, দুটো স্তরে ভাগ করেছি। তাহলে এই ধরনের ডেটাবেসকে আমরা হায়ারার্কিক্যাল মডেল বলে থাকি। নেটওয়ার্ক মডেলে ডেটাগুলো পরস্পর সংযুক্ত থাকে। যেমন আমরা যদি এখানে একটা স্টুডেন্টের ডেটাবেস চিন্তা করি, যে একজন স্টুডেন্ট কয়টা সাবজেক্ট নিয়ে সে তার শিক্ষা কার্যক্রম চালাবে, তাহলে একজন স্টুডেন্ট দুটো অথবা তিনটি অথবা চারটি সাবজেক্ট নিয়ে এসে তার কোনো একটা সেমিস্টারকে যদি অতিক্রম করে, তাহলে যেই সাবজেক্ট যে স্টুডেন্ট নিয়েছে সেই সাবজেক্টগুলোর সাথে সেই স্টুডেন্ট লিঙ্কড থাকবে, যুক্ত থাকবে। তাহলে এটাকে আমরা একটা ডেটাবেস যদি বলি, তাহলে এটাকে আমরা নেটওয়ার্ক মডেল অনুসরণ করা একটি ডেটাবেস বলবো। এরপরে আসতেছে রিলেশনাল মডেল। আমি আরেকটা কথা একটু বলে নেই, আমরা আগে যে তিনটি মডেলের কথা আলোচনা করলাম, লিস্ট স্ট্রাকচার মডেল, হায়ারার্কিক্যাল মডেল, নেটওয়ার্ক মডেল, এই মডেলগুলো আমরা আগেও ম্যানুয়াল ডেটা প্রসেসিং এ ব্যবহার করতাম। কিন্তু রিলেশনাল মডেল যেটা, এটা হচ্ছে সম্পূর্ণভাবেই ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এর যে পদ্ধতি সেটা, অর্থাৎ আমরা সফটওয়্যার নিয়ন্ত্রিত যে ডেটাবেস, সেখানে আমরা রিলেশনাল মডেল অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করে থাকি, ডেটা প্রসেসিং বা ডেটা অপারেশন পরিচালনা করে থাকি। তো এই রিলেশনাল মডেলে দুটো বা তিনটি বা একাধিক টেবিলের মধ্যে রিলেশন থাকবে এবং এই রিলেশনের ভিত্তিতে ডেটা আদান প্রদান করার মাধ্যমে ডেটা প্রক্রিয়াকরণের কাজ করা যাবে। এবং একই সাথে আমরা যে আগের তিনটি মডেল আলোচনা করলাম, রিলেশনাল মডেলে সেই তিনটি মডেলেরও সংযোগ বা ব্যবহার থাকতে পারে। তো রিলেশনাল মডেল হচ্ছে সবচেয়ে আধুনিক মডেল, সবচেয়ে মডার্ন মডেল, এবং বর্তমানে আমরা যে সফটওয়্যার নিয়ন্ত্রিত ডেটাবেস ব্যবহার করে থাকি, সেখানে এই রিলেশনাল মডেল অনুসরণ করে ডেটাবেস তৈরি করা হয়। তাহলে এখানে মূলত থাকবে একাধিক টেবিল, অসংখ্য টেবিলের সমন্বয়ে একটা ডেটাবেস তৈরি হবে এবং টেবিলগুলো সম্পর্কযুক্ত থাকবে। আমরা যদি একটা টেবিল চিন্তা করি, যে টেবিলে স্টুডেন্টদের রেজাল্ট জাতীয় ডেটা রাখা হয়েছে, তাহলে সেটা একটা টেবিল। আবার আরেকটা টেবিলকে চিন্তা করতে পারি, স্টুডেন্টের ইনফরমেশন বা তথ্য রাখা হয়েছে। তাহলে এখন এই দুটো টেবিলকে যদি আমরা সংযুক্ত করে ডেটা অপারেশন বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করি, তাহলে আমরা এই ধরনের ডেটাবেস মডেলকে আমরা রিলেশনাল মডেল বলবো। এবার আমরা একটু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করে আজকের ক্লাস শেষ করব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ। তাহলে আমরা ডেটাবেস মডেল, তার আগে ডেটা, ইনফরমেশন, এগুলো নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু আমাদের মূল যে আলোচনার জায়গা সেটা হচ্ছে আসলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণের এমন একটা ব্যবস্থা যেটা সফটওয়্যার নিয়ন্ত্রিত, যেটাকে আমরা ইলেকট্রনিক ডেটা প্রসেসিং বলেছি একটু আগে। কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আরেকটু ব্যাপক এবং বিস্তৃত একটা ডেটা প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা। অবশ্যই এটা কম্পিউটার নিয়ন্ত্রিত ডেটাবেস এবং ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এখানে ঘটে থাকে, যা আমরা একটু আগে বলেছি। তাহলে আমরা যদি এটাকে সংজ্ঞায়িত করি, তাহলে আমরা এটাকে বলবো যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস হলো পরস্পর সম্পর্কযুক্ত তথ্য
এবং সেই তথ্য পর্যালোচনা করার জন্য অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে তৈরি এমন একটি সফটওয়্যার যা ডেটাবেজ তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়। A database management system consists of a collection of interrelated data and a set of programs that enables users to create and maintain a database. তো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম মূলত ইউজার এবং ডেটাবেজ এর মধ্যে একটা যোগসূত্র তৈরি করে। কথাটা একটু বোঝার বিষয় রয়েছে। যেমন আমি ইউজারের কথা বললাম, ইউজার সে সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে কাজ করছে এবং তার এই ব্যবহৃত সফটওয়্যারটিকে যদি আমরা একটি ডিবিএমএস চিন্তা করি, তাহলে সে ডিবিএমএস এর সাহায্যে তার প্রয়োজনীয় ডেটাগুলোকে একটা স্টোরেজের মধ্যে সুশৃঙ্খলভাবে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে রেখে দিচ্ছে, যেন সে পরবর্তী সময়েও এই ডেটাবেস থেকে ডেটা উত্তোলন করে অথবা যে কোনো ধরনের ডেটা অপারেশনের মাধ্যমে সে তার ডেটা প্রসেসিং এর কাজ করতে পারে। তাহলে ডেটা প্রসেসিং এর কাজটা করার জন্য ডিবিএমএস এই ইউজারকে সহযোগিতা করছে, যে কিনা এই ডিবিএমএস ব্যবহারের মাধ্যমে সে ডেটাবেজে ডেটা রেখে ডেটা ব্যবস্থাপনার কাজ পরিচালনা করতে পারে। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের দুটি অংশ থাকে, একটিকে আমরা ফ্রন্ট এন্ড বলি আর একটিকে আমরা ব্যাক এন্ড বলি। আমার মনে হয় যে অনেক সময় হয়ে গিয়েছে, টাইম শেষের দিকে প্রায়, আমি একটু তাড়াতাড়ি কথা শেষ করব। ফ্রন্ট এন্ড হচ্ছে আমরা কম্পিউটারের স্ক্রিনে যা দেখতে পাই, যার সাহায্যে আমরা ডেটা ইনপুট দেই এবং ডেটা আউটপুট হিসেবে দেখি, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আর যেই জায়গায় ডেটাগুলো সংরক্ষিত হয়ে থাকে, যেই জায়গায় আমরা ব্যবহারকারীরা যেতে পারি না, আমাদের কোনো ধরনের অ্যাক্সেস নাই যে জায়গায়, সেই জায়গাটা হচ্ছে ব্যাক এন্ড। যেমন আমরা যদি ফেসবুকের কথা বলি, আমরা ফেসবুকে আমার কোনো একজন বন্ধুকে খুঁজে বের করার জন্য সার্চ অপশনে সার্চ দেই তার নাম লিখে। তো আমি যে অপশনটা চোখে দেখতে পাচ্ছি স্ক্রিনে এবং সার্চ দেওয়ার পরে যে রেজাল্টটা দেখতে পাচ্ছি, সেই সব কিছুই ফ্রন্ট এন্ড। আর যেই ডাটা থেকে, অসংখ্য অগণিত ডেটা থেকে আমার কাঙ্ক্ষিত ডেটাকে খুঁজে নিয়ে আমার স্ক্রিনে দেখাচ্ছে, যেই অসংখ্য ডেটা আমার চোখের সামনে নেই, এটা একটা দূরবর্তী, অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী একটা কম্পিউটারের মধ্যে সংরক্ষিত আছে, এই অংশটাকে আমরা বলি ব্যাক এন্ড। তাহলে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের দুটি অংশ, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটা আমরা দেখতে পাই। আমি খুবই সংক্ষেপে বলছি কথাটা। The term front end refers to the user interface. তোমরা প্রয়োজনে পরবর্তীতে ভিডিওটা পজ করে দেখে দেখে সবগুলো বিষয় লিখেও নিতে পারবে। এবং ব্যাকএন্ড হচ্ছে যেখানে ডেটাগুলো মূলত জমা থাকে। The backend of a database works behind the scene to deliver information to the user. তো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আমরা কোথায় ইউজ করি? আমাদের চতুর্দিকে, চারিপাশে আমরা যত ধরনের কাজের সাথে জড়িত, প্রতিটা জায়গাতে আমরা এখন ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহার দেখতে পাই। বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয়া, তাদের তথ্য সংরক্ষণ করে রাখা, এই কাজে আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে থাকি।
আর্থিক ব্যবস্থাপনা, পণ্য ক্রয় বিক্রয়, জমা করা, স্টক ইত্যাদি কাজে। ব্যাংকিং ব্যবস্থাপনা, আমরা কম্পিউটারের মাধ্যমে এখন ব্যাংকগুলোতে টাকা পয়সার লেনদেন করতে দেখি এবং এখানে যে সফটওয়্যারটা ব্যবহৃত হয় সেটা ডিবিএমএস। স্টুডেন্ট ব্যবস্থাপনা, আমরা স্টুডেন্টরা সকলেই জানি যে আমরা আমাদের কলেজের সব ধরনের ডেটা প্রক্রিয়াকরণের কাজগুলো এডু স্মার্ট নামক একটা সফটওয়্যারের সাহায্যে করে থাকি। এই এডু স্মার্টও একটি ডিবিএমএস। সিট রিজার্ভেশন ব্যবস্থাপনা, আমরা টিকেটিং এর যে কাজ অনলাইনে করে থাকি, সেটা ট্রেন হোক, বাস হোক, প্লেন হোক, এবং হোটেল রিজার্ভেশনের যে কাজ আমরা করে থাকি অনলাইন বুকিং এর মাধ্যমে, সেই সফটওয়্যার গুলো ডিবিএমএস। টেলিকমিউনিকেশনে আমরা মোবাইল ফোনে কথা বলি, কথাগুলো রেকর্ড হয়ে থাকে এবং সেগুলোর বিল পাই আমরা। এইসব কিছু টেলিকম কোম্পানিগুলো যেই সফটওয়্যারের মাধ্যমে এই ব্যবস্থাপনাগুলো পরিচালনা করে থাকে, সেটাও একটা ডিবিএমএস। এবং আমরা এখন এই যে ঈদ সামনে, আমরা একটা লকডাউন পরিস্থিতির মধ্যে আছি, বেশিরভাগ মার্কেট বন্ধ, এবং আমরা এই অবস্থাতে অবশ্যই মার্কেটে যাওয়া থেকে বিরত থাকব। কারো যদি একেবারেই মনে হয় যে না, আমার একটা ঈদের জামা না হইলেই হবে না, এই ধরনের না হওয়াই উচিত, তাও যদি এরকম কেউ হয়েই থাকে, তাহলে আমরা অবশ্যই সেই কাজটা করার জন্য অনলাইন ব্যবহার করব। অবশ্যই আমরা মার্কেটে যাব না। অনলাইনের মাধ্যমে আমরা আমাদের কেনাকাটা করে নিতে পারি, কিন্তু সেটাও আমাদেরকে অত্যন্ত নিয়মতান্ত্রিকতার সাথে এবং সতর্কতার সাথে এই মুহূর্তে করতে হবে। তো যেটা বলছিলাম যে এই অনলাইন শপিং এর জন্য আমরা যে সফটওয়্যার ব্যবহার করব, সেগুলো ডিবিএমএস। ইংলিশ ভার্সনের স্টুডেন্টসরা তোমরা একটু দেখে নিবা প্লিজ। আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফিন্যান্স ম্যানেজমেন্ট, ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম, এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা যে সফটওয়্যারগুলো ইউজ হতে দেখি, সব ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের 4টি কাজ প্রাথমিকভাবে করতে হয়। একটা হচ্ছে ডেটাবেজ সংক্রান্ত কাজ, যেখানে ডেটাবেজ তৈরি করা, টেবিল তৈরি করা, টেবিলের অবকাঠামো পরিবর্তন বা আধুনিকীকরণ করা, এই কাজগুলো করতে হয়। তাহলে ডেটাবেজের প্রাথমিক কাজের প্রথম কাজ হচ্ছে ডেটাবেজ সংক্রান্ত কাজ, যেখানে ডেটাবেজ তৈরি করা, টেবিল তৈরি করা, এই কাজগুলো করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে ডেটা নিয়ে কাজ, ডেটা ও ম্যানেজমেন্ট সংক্রান্ত, যেখানে ডেটা ইনসার্ট করা, ডেটা মুছে ফেলা, ডেটাকে অনুসন্ধান করা, শর্ত সাপেক্ষে ডেটা বা রেকর্ডকে অনুসন্ধান করা এবং ব্যবহার করা, ইন্ডেক্সিং এবং সর্টিং এর কাজ করা, রিপোর্ট তৈরি করা ইত্যাদি। তিন নম্বর কাজ হচ্ছে ইউজার বা ব্যবহারকারী সংক্রান্ত কাজ। ইউজার কে কতটুকু ডেটাবেস ব্যবহার করতে পারবে বা পারবে না, তার প্রিভিলেজ কতটুকু থাকবে, ইউজারের কতটুকু নিয়ন্ত্রণ থাকবে, সেই বিষয়গুলোকে সেট করা, এটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের তৃতীয় কাজ। এবং চতুর্থ কাজ হচ্ছে নিরাপত্তা বা সিকিউরিটি প্রদান করা, ডেটা এবং ডেটাবেজের নিরাপত্তা বিধান করা, ডেটা সংরক্ষণ করা এবং ডেটাবেজের কর্মদক্ষতা পর্যবেক্ষণ করা। So 4 major functions of DBMS. Number 1, database related, where database tables are created and change or updates are being done according to the need. Data and management related, data insertion or record insertion, updating, indexing, sorting, report creation, printing, records, etc. User related activities,
where setting the user access control, giving privilege and bindings to operate data. Security related, setting the security measures for data and database.